অঙ্কগুলো আমরা প্রথম যে ব্যাচটা আমরা শেষ করেছিলাম ওইখানে আমাদের করা হয় না। হ্যাঁ, 9 নম্বর চ্যাপ্টারটা আর হচ্ছে আমাদের 9 নম্বর চ্যাপ্টারটা আর মনে হয় 12 নম্বর চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টার আমরা করি নাই। হ্যাঁ, 9 নম্বর এবং 12 নম্বর এই দুইটা চ্যাপ্টার আমরা করি নাই। সো আমাদের মেন চ্যাপ্টারের মধ্যে 11 নম্বরটা বাকি ছিল। তো যেহেতু আমরা আবার রিভাইজ দিতেছি, সো আমি ভাবলাম যে কেন আমরা 9 নম্বর এবং 12 নম্বর এই দুইটাও আমরা করে নিই, মানে ইন টোটাল আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-তে ম্যাথ যত চ্যাপ্টার আছে সবটাই আমি এখন করে দিচ্ছি। প্রথমে মেন চ্যাপ্টারগুলো শেষ করছিলাম, এখন আমি সবটাই করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো আচ্ছা, একটু ওয়েট প্লিজ। ওকে, দেখেন তো মেন চ্যাপ্টারগুলো আমরা করছিলাম, এখন হচ্ছে আমরা 9 এবং 12 দুইটা চ্যাপ্টার বাকি ছিল, সেই দুইটা আমি এখন আপনাদের করে দিচ্ছি। তো এটার বেশি অঙ্ক নাই, অল্প অল্প অঙ্ক আছে এগুলোর মধ্যে। আমি করানোর পর যদি আপনাদের মনে হয় যে আপু একটু ভিন্ন নিয়মের অঙ্ক আমরা পাইছি বা এই অঙ্কটা একদমই আলাদা, আমাকে দিবেন, আমি ওগুলো অ্যাড করে দিব। হ্যাঁ, ওকে, সো 9 নম্বর চ্যাপ্টার দিয়ে শুরু করছি আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর 9 নম্বর চ্যাপ্টারের প্রথম ক্লাস। এটার চ্যাপ্টারটার নাম হচ্ছে জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রিজার্ভ ফান্ড। ওকে, স্পেশাল রিজার্ভ ফান্ড। আচ্ছা, এটার মধ্যে দুইটা জিনিসটাকে যদি আমি মানে বুঝতে চাই যে পুরো চ্যাপ্টারটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কিসের কাজ করতে হবে। জেনারেল ফান্ড, সাধারণ তহবিল। আচ্ছা, সাধারণ তহবিল মানে কি? সরকারের প্রতিদিনের কাজ সম্পাদনের জন্য এবং প্রশাসনিক ও জনগণের সেবা নিশ্চিত করার জন্য যে তহবিল গঠন করা হয় তাকে সাধারণ তহবিল বলে। সরকারের প্রতিদিনের কাজ সম্পাদনের জন্য, মানে আমাদের জীবনের যেরকম প্রতিদিনের এক একটা কাজ হয়, সেরকমও সরকারেরও প্রতিদিনের কিছু কাজ আছে, ওগুলো রেগুলার ওদের করতে হয়। সরকারের এই প্রতিদিন যে কাজগুলো করতে হয় এগুলা এবং প্রশাসনিক ও জনগণের সেবা নিশ্চিত করার জন্য যে তহবিল, মানে যে অর্থের ভাণ্ডার আমরা তৈরি করি বা বানাই, সেটাকে বলা হয় সাধারণ তহবিল। ওকে, এরপরে বলতেছে বিশেষ রাজস্ব তহবিল। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সরকার রাজস্ব উৎস হতে যে তহবিল গঠন করে তাকে বিশেষ রাজস্ব তহবিল বলে। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সরকার রাজস্ব উৎস হতে এক একটা বিশেষ উদ্দেশ্য, যেরকম ধরেন আমি একটা উদ্দেশ্য তৈরি করলাম যে আমি 2025 সালে আমার একটা স্থায়ী কোনো একটা কাজ, যেরকম ধরেন আমি কি বলতে পারি, যদি আমি বলি কিভাবে বলা যায় ব্যাপারটা, ধরেন আমি একটা খেলা প্রতিযোগিতা দিলাম, হ্যাঁ, বা একটা এডুকেশনাল কোনো প্রতিযোগিতা দিলাম, যে এই প্রতিযোগিতাতে যারা জিতবে তাদেরকে পুরো পড়ালেখার সময়টা, ওই যে বৃত্তি দেয় না, ঠিক ওইরকম একটা প্রতিযোগিতা বা ওইরকম একটা সিস্টেম আমি শুরু করলাম। তাহলে 100 জন বা প্রথম 10 জন বা প্রথম 5 জনের পুরো পড়ালেখার দায়িত্ব সরকার নিয়ে নেবে। এইরকমভাবে যখন একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো কাজ করা হয় এবং সেটার জন্য যখন সরকার রাজস্ব উৎস হতে তহবিল গঠন করে, সেটাকে বলা হয় বিশেষ রাজস্ব তহবিল। ওকে, আচ্ছা, সো জেনারেল ফান্ড এবং স্পেশাল রিজার্ভ ফান্ড দুইটাই আমরা বুঝলাম। এবার আমাদের এখানে জাবেদার মানে কিছু নিয়ম আছে, আমরা যদি একটু পড়ে নেই জাবেদার জন্য কিছু নিয়ম বা রুলস। আচ্ছা, রেকর্ডিং ফর বাজেটের জন্য আমরা রেকর্ড করব, মানে আমি কত টাকা বাজেট ধরলাম বা আমার কত টাকা বাজেট আছে সেটার জন্য আমি জাবেদা দিব। সো এটার জন্য জাবেদার কি? এস্টিমেটেড রিজার্ভ ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, ফান্ড ব্যালেন্স ক্রেডিট। এখানে আমি চাইলেই জাবেদাটাকে বুঝাইতে পারি, বাট এখন যদি আমি জাবেদাটাকে বুঝাই আমার আরও 2টা ক্লাস নিলে তারপর আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে না বুঝে আমি যদি একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা আপনাদেরকে বুঝাই, ইজিলি আপনারা বুঝতে পারবেন, তাহলে আমার ওইটা বেশি ভালো। সো এইখানে আমি বুঝাচ্ছি না, আমি জাস্ট জাবেদাগুলো পড়ে যাব, আমাদের যতগুলো রুলস এখানে আমরা পাচ্ছি ওই রুলসগুলো জাস্ট আমি আপনাদের পড়ায় যাব। হ্যাঁ, তারপর আমি একটা অঙ্ক আজকে করাবো। আচ্ছা, সো এখানে আমাদের এস্টিমেটেড রিজার্ভ পাইলাম ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, ফান্ড ব্যালেন্স ক্রেডিট। ওকে, এরপরে বলতেছে পারচেজ অর্ডার।
পারচেজ অর্ডারে কী কী আছে? ইনকাম ব্রাঞ্চ ডেবিট। ইনকাম ব্রাঞ্চটা কি আমি যাচ্ছি, অঙ্ক আমরা করব, ওইখানে আমি দেখাবো। রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ ক্রেডিট। ওকে, এরপরে এখানে রেকর্ডগুলো আমি দিয়ে দিছি, যেহেতু এইখানে জাবেদার মধ্যেই রেকর্ডগুলো দেওয়া আছে, আমি আর ওই অঙ্ক করতে গিয়ে দেখবেন আমি আর রেকর্ড দিব না। হ্যাঁ, সো এখানে রেকর্ডগুলো দেওয়া আছে, এই একই রেকর্ড আপনারা লিখবেন সবসময়, জাস্ট নামটা চেঞ্জ হবে। হ্যাঁ, জাস্ট এতটুকুই। ওকে, তারপরে ট্যাক্স রেভিনিউ অ্যান্ড আনকালেক্টেবল ট্যাক্স। ওকে, সো এইটার জন্য জাবেদা হবে ট্যাক্স রিসিভেবল কারেন্ট, মানে চলতি বছরের জন্য বা চলতি ইয়ারের জন্য আমি কি পরিমাণ কর পাইছি, হ্যাঁ মানে পাবো আর কি, কি পরিমাণ কর আমি পাবো। ট্যাক্স রিসিভেবল কারেন্ট মানে বর্তমানে বা চলতিতে আমি এত টাকা পাবো, সেটা ডেবিট। রেভিনিউ ক্রেডিট এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্ট ট্যাক্স ক্রেডিট। ওকে, তারপরে ভাউচার পেয়াবল পেমেন্ট। ভাউচার পেয়াবল পেমেন্ট মানে আমাদের একটা ভাউচার পেয়াবল ছিল, সেটা আমরা পে করে দিছি, দিয়ে দিছি। ভাউচার পেয়াবল ডেবিট। দেখেন নর্মালি পেয়াবল জিনিসটা আমাদের জন্য দায়, এইটা যখন আমরা দিয়ে দিই আমাদের দায়টা কমে যায়, সো কমে গেলে আমরা ডেবিট করে দিব, সো আমাদের দায়টা কমে গেছে, আমরা ডেবিট করে দিলাম। এবং ক্যাশের মাধ্যমে যেহেতু দিলাম, সো ক্যাশ ক্রেডিট, আমি ক্যাশটাকে ক্রেডিট করে দিলাম। আচ্ছা, এরপরে ট্যাক্স অ্যান্ড আদার রেভিনিউ কালেকশন। আমাদের ট্যাক্স অ্যান্ড আদার রেভিনিউ কালেকশন আছে, ক্যাশ ডেবিট, ট্যাক্স রিসিভেবল কারেন্ট ক্রেডিট এবং রেভিনিউ ক্রেডিট। এখানে হচ্ছে মানে আমাদের কি কি মাধ্যমে আমি টাকাগুলো পাইছি সেটাকে আমি এখানে বসাবো, ট্যাক্স বা আদার রেভিনিউ কালেকশন, মানে আমি কিভাবে টাকাগুলো পাইলাম। ওকে, এরপরে 6 নম্বর রুলসটা যদি দেখতে চাই, অ্যাকচুয়াল পারচেজ অ্যান্ড পেমেন্ট ডেবিট, অ্যাকচুয়াল পারচেজ অ্যান্ড পেমেন্টের জন্য জাবেদা হবে রিজার্ভ অ্যান্ড ইনকাম ব্রাঞ্চ ডেবিট, এবং হচ্ছে আমাদের ইনকাম ব্রাঞ্চ কি ক্রেডিট। ওকে, এরপরে আমরা যেটা করব, পরের জাবেদাতে চলে যাচ্ছি। কোথায়? হ্যাঁ, কোথায় ছিলাম? রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ ডেবিট এবং হচ্ছে ইনকাম ব্রাঞ্চ ক্রেডিট। ওকে, তো এরপরেরটা হচ্ছে ইনভয়েস প্রাইস। ওকে, ইনভয়েস প্রাইস উইথ অ্যাকচুয়াল পারচেজ। আমাদের ইনভয়েস প্রাইসে আমাদের আসল যে ক্রয় মূল্যটা আছে সেটার কাজটা আমরা করব। সো এখানে এক্সপেন্ডিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, সো তারপর একটা লাস্ট 8 নাম্বার, পেমেন্ট টু ডেপ্ট সার্ভিস ফান্ড। আমাদের ডেপ্ট সার্ভিস ফান্ডের যে পেমেন্ট আছে সেটা অপারেটিং ট্রান্সফার আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, সো এটা গেল আমাদের 8টা রুলস আমরা এখানে পাইলাম। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের মধ্যে। সো আমি প্রথম কোশ্চেনটাই নিয়ে নিব, 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাই আমি নিয়ে নিব, একটু ওয়েট। আচ্ছা,